নমস্কার বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি। আজ বলবো মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট ট্যাবের অন্তর্গত পেজেস গ্রুপ সম্পর্কে। ইনসার্ট ট্যাবে ক্লিক করলেই প্রথমে যে গ্রুপটি চোখে পড়ে সেটি হচ্ছে পেজেস। এই পেজেস গ্রুপের প্রথম মেনু কভার পেজ। কভার পেজে দেখবেন একটা ছোট ড্রপডাউন আছে, এই ড্রপডাউনে ক্লিক করলে কভার পেজের বিভিন্ন কভারগুলো দেখা যাবে। কভার মানে হচ্ছে কোনো বই বা কোনো ফাইলের প্রথম পাতাটি যে ধরনের হয়, অর্থাৎ এক ধরনের যে কভার দেওয়া থাকে, সেই কভার রং বেরঙের হতে পারে। সেই রং বেরঙের কভার এখান থেকে আপনি নিতে পারেন। এখানে কতকগুলি কভার ডিফল্ট তৈরি করা আছে। আমি এখান থেকে একটি বেছে নিয়ে আপনাদের দেখাচ্ছি। আমি একটা বেছে নিলাম। দেখুন, প্রথম পাতাতে এই কভার পেজটা এসে গেল এবং সঙ্গে সঙ্গে এর নিচে একটি অটোমেটিক্যালি ডিফল্ট একটি পেজ তৈরি হয়ে গেল। ওকে, ঠিক প্রথম কভার পেজের ঠিক নিচে ক্লিক করছি, অর্থাৎ কভার পেজের নিচে যে পেজটি আছে সেই পেজে ক্লিক করলাম। কভার পেজের ঠিক পরের মেনু দেখুন, ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক অর্থাৎ শূন্য। শূন্য পেজ তৈরি করার জন্য এই ব্ল্যাঙ্ক পেজ ব্যবহার করা হয়। কভার পেজের ঠিক নিচের পেজে আমার কার্সারটা আছে। এখন আমি যদি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি তাহলে নিচে আরেকটি পেজ তৈরি হয়ে যাবে। আমি এখন ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে আরেকটি পেজ নিচে তৈরি হয়ে গেল। ব্ল্যাঙ্ক পেজ নিচে আরেকটি তৈরি হয়ে গেল। এখন দেখুন, কভার পেজ এবং তার নিচে আর একটা ব্ল্যাঙ্ক এবং তার নিচে যে নতুন ব্ল্যাঙ্ক পেজটি তৈরি হলো সেটি তৈরি হয়ে গেল, এসে গেল। ওকে, আর ব্ল্যাঙ্ক পেজের ঠিক পরে আছে পেজ ব্রেক। পেজ ব্রেক অর্থাৎ পেজটাকে আপনি ব্রেক বা ভাঙতে পারেন। আমি এখানে একটি লাইন লিখছি, হি ইজ এ গুড বয়। লেখার পরে এই লাইনটাকে আমি সিলেক্ট করলাম, করে এটাকে আমি কপি করে পেস্ট করছি কয়েকবার পেস্ট করলে এখানে আমি 6বার পেস্ট করলাম। 6বার পেস্ট করার পরে 3 নম্বর লাইনের পরে, অর্থাৎ হি ইজ এ গুড বয় 3বার এর পরে আমি কার্সারটাকে রাখলাম। রেখে আমি একবার এন্টার দিলাম। অর্থাৎ উপরে 3টে হি ইজ এ গুড বয়, নিচে 3 লাইন হি ইজ এ গুড বয়। এইবার আমি ইনসার্টে গিয়ে পেজ ব্রেকে ক্লিক করলাম। দেখুন, যেই ক্লিক করলাম সঙ্গে সঙ্গে হি ইজ এ গুড বয় যে 3টে লাইন ছিল, এই 3টে লাইন ওপরে রয়ে গেল এবং তারপর থেকে নিচে ব্রেক হয়ে নিচে একটি আলাদা আলাদা নতুন পাতা এসে গেল এবং সেখানে 3টি হি ইজ এ গুড বয় লাইন রইল। এইভাবে আপনি পাতাটাকে ব্রেক করতে পারেন। আপনার যেখানে দরকার সেখানেই আপনি ব্রেক করতে পারেন। যেমন ধরুন, এখানে নিচের পাতার 3টে হি ইজ এ গুড বয় লাইন আছে, 3টে বাক্য আছে, হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়। আমি এখানে একটার পরে আমি ধরুন পেজটাকে ব্রেক করতে চাই, তাহলে আমি প্রথম লাইনের পরে কার্সারটা রাখলাম, ব্রেকে এন্টার করলাম, করে পেজ ব্রেকে গিয়ে ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে দেখুন, এক লাইন হি ইজ এ গুড বয় এই বাক্যটি উপরে রইল আর নিচে ব্রেক হয়ে পরের একটি পাতা তৈরি হলো এবং নিচে 2 লাইন হি ইজ এ গুড বয় রয়ে গেল। এইভাবে আপনি পাতাটাকে ব্রেক করতে পারেন, অর্থাৎ পেজটাকে ব্রেক করতে পারেন। টেবিল এ গ্রুপে দেখবেন একটি ড্রপডাউন আছে। এই ড্রপডাউনে ক্লিক করলে ইনসার্ট টেবিল অপশানটা দেখতে পাবেন। ইনসার্ট টেবিলের কিছু আছে কলম আর কিছু আছে রো, মানে পুরো কলম পুরো রো এখান থেকে পাবেন না। মোটামুটি এখান থেকে 7টা কলম এবং 6টা রো পাবেন। অর্থাৎ 7টা কলম 6টা রো তৈরি করার মতো টেবিল তৈরি করতে পারবেন। এর বেশি যদি আপনার কলম এবং রো লাগে সেক্ষেত্রে আপনাকে যেতে হবে ইনসার্ট টেবিলে। ইনসার্ট টেবিলে ক্লিক করলে
নাম্বার অফ কলামস আর নাম্বার অফ রোস দেখতে পাবেন। নাম্বার অফ কলামসে দুটো ড্রপ ডাউন আছে, উপরেরটা ক্লিক করলে কলামের সংখ্যা বাড়বে আর নিচেরটা ক্লিক করলে কলামের সংখ্যা কমবে। ধরুন আপনি 4টে কলম রাখলেন, আর নাম্বার অফ রোসে উপরেরটা ক্লিক করলে, উপরের ড্রপ ডাউনটা ক্লিক করলে রোজ সংখ্যা বাড়বে আর নিচেরটা ক্লিক করলে কমবে। ধরুন আপনি 10টা রো রাখলেন, রেখে এবার ওকে করলেন, সঙ্গে সঙ্গে যতগুলো কলম এবং যতগুলো রো আনতে চেয়েছিলেন ততগুলোই এসে যাবে। এখন এই টেবিলটা আসার পরই দেখবেন ট্যাবের কিছু পরিবর্তন হয়েছে। একদম হেল্পের পরে দেখবেন একটি ট্যাব এসেছে, এটার নাম হচ্ছে টেবিল ডিজাইন, আর ঠিক তারপরে আছে টেবিল লেআউট। টেবিল ডিজাইন থেকে আপনি বিভিন্ন ধরনের ডিজাইন পেতে পারেন। ক্লিক করে করে দেখবেন যে ডিজাইনটা আপনার পছন্দ সেটা আপনি নিয়ে নেবেন। এছাড়া আছে শেডিং, অর্থাৎ এখান থেকে আপনি শেডিং দিতে পারবেন। শেডিং মানে কোনো লেখার উপরে রং, ওকে। আর তারপরে আছে পেন্ট কালার্স, অর্থাৎ এখান থেকে আপনি যে কলাম বা যে রো তৈরি করবেন সেগুলোকে রঙিন করতে পারবেন, ওকে। এরপরে আছে বর্ডার্স, অর্থাৎ এখান থেকে আপনি বর্ডার দিতে পারবেন, ওকে। আর টেবিল লেআউটে আছে আপনি কতগুলো, প্রথমেই আছে সিলেক্ট থেকে আপনি কতগুলো সিলেক্ট সেল, সিলেক্ট কলম, সিলেক্ট রো, সিলেক্ট টেবিল। অর্থাৎ সিলেক্ট সেলে ক্লিক করলে সেলগুলো, যে সেলে আপনার কার্সার আছে সেই সেলটা সিলেক্ট হবে। আর সিলেক্ট কলমে ক্লিক করলে পুরো কলমটা সিলেক্ট হয়ে যাবে। আর যদি সিলেক্ট রোতে ক্লিক করেন পুরো রোটা সিলেক্ট হবে। আর সিলেক্ট টেবিলে ক্লিক করলে পুরো টেবিলটা সিলেক্ট হয়ে যাবে, ওকে। এবারে আমরা টেবিল লেআউটের 2 নম্বরে আছে ভিউ গ্রিডলাইন্স। ভিউ গ্রিডলাইন্সে ক্লিক করলে আপনার গ্রিডলাইন্স আসবে। এরপরে আছে প্রপার্টিস থেকে আপনি গ্রিডলাইন্স বাড়াতে পারেন আবার কমাতেও পারেন। এই প্রপার্টিসের পরে আছে ড্র টেবিল থেকে আপনি টেবিলের কলম ও রো বাড়াতে পারবেন। ড্র টেবিলে ক্লিক করে আপনি টেবিল ড্র করতে পারবেন, অর্থাৎ কলম রো ইত্যাদি ড্র করতে পারবেন। এরপরে আছে ইরেজারে ক্লিক করলে আপনার একটা ইরেজার এসে যাবে। আপনি ইরেজারটা নিয়ে লেফট ক্লিকের সাহায্যে কলম ও রো ডিলিট করতে পারবেন। এরপরে আছে ডিলিটে ক্লিক করলে আপনার কার্সার যেখানে থাকবে, অর্থাৎ ডিলিট সেল, সেই সেলটা ডিলিট হয়ে যাবে। আর তারপরে আছে ডিলিট কলম, যে কলমটা আপনি সিলেক্ট করবেন সেই কলমটা ডিলিট হয়ে যাবে, অর্থাৎ কলম ডিলিট হবে। ধরুন একটা সিলেক্ট করলেন এবং ডিলিট কলম করলে সেই কলমটা মুছে যাবে। এরপর আছে ডিলিট রোজ, একইভাবে রো সিলেক্ট করলে সেই রোটা ডিলিট হয়ে যাবে। আর পুরো টেবিলটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে ডিলিট টেবিলে ক্লিক করলে পুরো টেবিলটাই ডিলিট হয়ে যাবে, ওকে। এরপরে আপনি আর একটা টেবিল তৈরি করলেই আবার টেবিল লেআউটটা এসে যাবে। এরপরে আছে ইনসার্ট রো, ডিলিটের পরে আছে ইনসার্ট রো অ্যাবাভ, ইনসার্ট রো বিলো, অর্থাৎ রো আপনি ইনসার্ট করতে পারবেন। অ্যাবাভ মানে উপরে, আমি অ্যাবাভে ক্লিক করলাম, দেখুন উপরের রো তৈরি হয়ে গেল। আমি নিচে কার্সারটা আনলাম,
ইনসার্ট রো বিলো, সঙ্গে সঙ্গে নিচেতেও তৈরি হলো। এরপরে আছে ইনসার্ট কলম লেফট। আপনি লেফটে যদি আপনার ক্লিকটা থাকে, ইনসার্ট কলম লেফটে ক্লিক করলে বাম দিকে একটা তৈরি হয়ে যাবে। তেমনিভাবে ডান দিকে ইনসার্ট কলম রাইট, অর্থাৎ ডান দিকেও তৈরি হয়ে যাবে। এরপরে আছে মার্জ সেল মানে দুটো কলম বা দুটো রোকে মার্জ করে দেওয়া, অর্থাৎ দুটোকে একটায় পরিণত করা। মার্জ সেল সিলেক্ট, দুটো রোকে সিলেক্ট করে আমি মার্জ করলাম, সঙ্গে সঙ্গে দুটো কলম কি হয়ে গেল, একটা কলমে পরিণত হলো। এরপরে আছে স্পিল্ড সেল, অর্থাৎ কোনো সেলকে যদি আপনি ভাঙতে চান তাহলে স্পিড সেলটা ক্লিক করবেন। করার পরে যতগুলো নাম্বার অফ কলমস আর নাম্বার অফ রোতে ভাগ করবেন, এখানে সেটাকে বাড়িয়ে বা কমিয়ে ঠিক করবেন, করে ওকে করবেন, ততগুলোতেই বিভক্ত হয়ে যাবে। এরপর আছে স্পিল টেবিল, অর্থাৎ টেবিলটাকে যদি আপনি দুভাগ করতে চান, ধরুন মাঝখানে আপনি ক্লিকটা রেখেছেন, রেখে আপনি স্পিল্ড টেবিলে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে টেবিলটা দুটো ভাগে ভাগ হয়ে যাবে। ওকে, আর কন্ট্রোল জেড করলে ওই ভাগ হয়ে যাওয়া টেবিলটা আবার জোড়া লেগে যাবে। এরপরে আছে অটো ফিট, অর্থাৎ কোনো কিছু যদি আপনার লেখার বাইরে চলে যায়, অর্থাৎ কলমের বাইরে চলে গেছে, সেটাকে আপনি অটোফিটের সাহায্যে, অটোফিট কলমের সাহায্যে সেটাকে আপনি ফিট করতে পারবেন। ওকে, ইলাস্ট্রেশন গ্রুপ নিয়ে। ইলাস্ট্রেশন গ্রুপের প্রথমে আছে পিকচার একটি ড্রপডাউন আছে, এই ড্রপডাউনে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন দিস ডিভাইস, স্টক ইমেজ, অনলাইন, পিকচার, এই তিনটে মেনু দেখতে পারবেন। দিস ডিভাইসে ক্লিক করবেন, করলেই ডিভাইসে অর্থাৎ হার্ড ডিস্ক ইত্যাদিতে যা পিকচার আছে তা আপনি নিতে পারবেন। আমি প্রথমে স্ক্রিনশটের অন্তর্গত একটি ছবি ক্লিক করে ইনসার্ট করলাম, ছবিটি এসে গেল। এবারে প্রথমেই দেখতে পাবেন যে পিকচার ফরম্যাটের মেনুগুলো সব এসে গেছে। এই পিকচার ফরম্যাটের প্রথম আছে রিমুভাল ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ রিমুভ ব্যাকগ্রাউন্ড। এই রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে ছবিটির যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটা আর দেখা যাবে না, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা আপনি রিমুভ করতে পারবেন, রিমুভ অর্থাৎ মুছে দিতে পারবেন। আর যদি এই ব্যাকগ্রাউন্ডের আরও কিছু মুছতে চান, তাহলে যে মেনুগুলো বেরিয়েছে তাতে আছে মার্ক অ্যাক্সেস এরিয়াস, ডিসকার্ড অল চেঞ্জেস, কিপ চেঞ্জেস। ডিসকার্ড অল চেঞ্জেসে ক্লিক করলে দেখবেন সব কিছু মুছে গেছে, অর্থাৎ আগের অবস্থায় ফিরে এসেছে। আর যদি মেক অ্যাক্সেস করেন তাহলে আপনি একটি পেন্সিলের মতো পাবেন, সেখান থেকে সেই পেন্সিলটা যেমন ঘষবেন ব্যাকগ্রাউন্ডটা তেমন করে মুছে যাবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা উঠে যাবে। আর যদি কিপ চেঞ্জেস রেখে দেন তাহলে ব্যাকগ্রাউন্ডটা মুছে যাবে, অর্থাৎ পিছনে ব্যাকগ্রাউন্ড আর দেখা যাবে না। ওকে, আর যদি ডিসকার্ড অল চেঞ্জেস করেন তাহলে সমস্ত রকম চেঞ্জটা আর হবে না, মানে কোনো চেঞ্জ আর হবে না, ছবিটা যেমন অবস্থা ছিল তেমন অবস্থায় এসে যাবে। এরপরে আছে কারেকশানস, অর্থাৎ আপনি যদি শেপের কোনো ব্রাইটনেস বা কন্ট্রাস্ট বাড়াতে চান, তাহলে এখান থেকে এই পিকচারটির অর্থাৎ ছবিটির ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এইগুলো আপনি বাড়াতে কমাতে পারবেন। ডান দিকে গেলে কন্ট্রাস্ট বাড়বে, আর বাম দিকে আসলে কন্ট্রাস্ট ক্রমশ কমতে থাকবে। আপনার পছন্দ মতো কন্ট্রাস্ট দেবেন। এরপরে আছে কালারে আছে স্যাচুরেশন, ওর নিচে আছে কালার টোন, সবশেষে আছে রিকালার।
আপনি কালার সিচুয়েশান দিলে ডান দিকে গেলে বাড়বে আর বাম দিকে হলে কমবে। কালার টোনের ক্ষেত্রে একই, যদি ডান দিকে যান তাহলে কালার টোন বাড়বে আর বাম দিকে গেলে কালার টোন কমে যাবে। রিকালার ক্ষেত্রে একই, আপনি রিকালার অর্থাৎ সাদা কালো হয়ে করতে চান তাহলে সাদা কালো হবে, আর আপনি যদি কালারে রাখতে চান কালার করতে পারেন। এরপরে আছে মোর ভ্যারিয়েশনস, এরপরে আছে সেট টেম্পারেন্ট কালার, আর সবার শেষে আছে পিকচার কালার অপশান। এরপরে আছে আর্টিস্টিক এফেক্টস, সেক্ষেত্রে ডান দিকে গেলে আর্টিস্টিক এফেক্টটা বাড়বে আর বাম দিকে গেলে আর্টিস্টিক এফেক্টটা কমবে। তারপরে আছে ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সিতেও একই, ডান দিকে গেলে ট্রান্সপারেন্সি বাড়বে। এরপরে আছে কম্প্রেস পিকচার, কম্প্রেস পিকচারে ক্লিক করলে পিকচারটা কম্প্রেস করতে পারবেন। কম্প্রেস পিকচারের নিচে আছে চেঞ্জ পিকচার, এখান থেকে আপনি যে পিকচারটা নিয়েছিলেন সেটাকে চেঞ্জ করতে পারবেন। দিস ডিভাইস ফ্রম স্টক ইমেজ ফ্রম অনলাইন সোর্সেস, এই একই মেনু এখানে আছে। তারপর আছে রিসেট পিকচার, রিসেট পিকচার অর্থাৎ পিকচারটাকে আপনি পুনরায় যে ছবিটি ছিল সেটাকে বদলে অন্য ছবি নিতে পারেন বা সেটাও নিতে পারেন। এরপরে আছে বর্ডার, অর্থাৎ পিকচারের স্টাইল বর্ডার আপনি এখান থেকে নিতে পারবেন। আর পিকচার বর্ডারের কালার, অর্থাৎ পিকচার বর্ডার যে কালার সেই কালার আপনি পরিবর্তন করতে পারেন। আমি লাল নিলাম, লাল এসে গেল। এরপর আছে পিকচার এফেক্ট, এখান থেকে আপনি বিভিন্ন ধরনের প্রিসেট, শ্যাডো, তারপরে রিফ্লেকশন ইত্যাদি, গ্লো, সফট এজেস ইত্যাদি ইত্যাদি এফেক্ট আপনি নিতে পারবেন। বেফেল এবং সবশেষে 3D রোটেশন, অর্থাৎ 3D এফেক্ট আপনি এখান থেকে দিতে পারবেন। ছবিটা কীভাবে রোটেট হয় তা আপনি এফেক্ট দেওয়ার সময় বুঝতে পারবেন। আর র্যাপ টেক্সটে গিয়ে অথবা পজিশানে গিয়ে ছবিটাকে আপনার পছন্দ অনুযায়ী পজিশানে নিয়ে যেতে পারবেন। পছন্দ মতো স্থানে নিয়ে গিয়ে আপনি সেটাকে রাখতে পারেন। এরপর আছে র্যাপ টেক্সটের থ্রু করলে ছবিটা আপনি যেখানে ইচ্ছা নিয়ে যেতে পারবেন, অর্থাৎ ছবিটা মুভ করতে থাকবে। ওকে, এরপর আছে ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, এগুলো আর একটা ছবি থাকলে এটাকে বোঝানো যেত যে ব্রিং ফরওয়ার্ডটা কি। ব্রিং ফরওয়ার্ড মানে একটা ছবি থাকলে তার সামনে আসা, আর ব্রিং ব্যাকওয়ার্ড মানে ছবিটার পিছনে চলে যাওয়া। ছবিটার ঠিক এরপরে ইনসার্টের পিকচারের 2 নম্বর মেনু হচ্ছে স্টক ইমেজ। স্টক ইমেজ অর্থাৎ এখান থেকে আপনি স্টক ইমেজ, স্টক যা আছে, ইন্টারনেট কানেকশান থাকা জরুরি। ইন্টারনেট কানেকশান থাকলে আপনি স্টক থেকে যে কোনো ছবিকে আনতে পারবেন। আমি একটি ছবিকে ক্লিক করলাম, করে ইনসার্টে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে ছবিটা এসে গেল। এই ছবিটাকেও পিকচার ফরম্যাটের সাহায্যে আগের মতো ফরম্যাট করা যাবে, অর্থাৎ ছবিটাকে রিমুভ ব্যাকগ্রাউন্ড, কারেকশান, কালার ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু ফরম্যাট করতে পারবেন। ওকে, এই ছবিটারকেও কারেকশান, কালার, আর্টিস্টিক এফেক্ট, ট্রান্সপারেন্সি ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ আগে যে এফেক্টগুলো দেখালাম সেই এফেক্টগুলো সবই এতে দিতে পারবেন, অর্থাৎ পিকচার ফরম্যাট করতে পারবেন। এরপরে ইনসার্ট ট্যাবের পিকচারের অনলাইন পিকচার, অর্থাৎ অনলাইনে যে সমস্ত পিকচারগুলো আছে আপনার পছন্দ মতো আনতে পারবেন। আমি ধরুন একটি ছবি নিতে চাই অ্যাপেলের ছবি নিতে গেলে অ্যাপেলে ক্লিক করব। অ্যাপেলের যে সমস্ত ছবিগুলো আছে তার মধ্যে থেকে একটা ক্লিক করে আমি ইনসার্টে ক্লিক করব, সঙ্গে সঙ্গে অ্যাপেলের ছবিটা এসে যাবে। এটারও ব্যাকগ্রাউন্ড রিমুভাল ইত্যাদি, অর্থাৎ এটারও পিকচার ফরম্যাট আপনি পাবেন। পিকচার ফরম্যাট আগেই বলেছি পিকচার ফরম্যাট কীভাবে করতে হয়। সেই পিকচার ফরম্যাট অনুযায়ী আপনি অ্যাপেল পিকচারটির সমস্ত ফরম্যাটিংয়ের কাজগুলো করতে পারবেন, অর্থাৎ সমস্ত ফরম্যাটিংয়ের কাজ
পিকচার ফরম্যাটের সাহায্যে করা যাবে। এছাড়া এই পিকচারটাকে আপনি রোটেট করতে পারবেন, যেদিকে ইচ্ছা রোটেট অর্থাৎ ঘোরাতে পারবেন। তাছাড়া পিকচারটির ঠিক উপর দিকে দেখবেন একটা অংশ আছে, সেই অংশটাকে ধরেও আপনি পিকচারটাকে রোটেট করতে পারবেন আপনার পছন্দ মতো। আপনি এদিকে ইচ্ছা রোটেট করে নেবেন, আপনার কাজ অনুযায়ী রোটেট করবেন। ওকে, অর্থাৎ সমস্ত পিকচারকেই রোটেট করা যায়। এরপরে ইনসার্ট ট্যাবের ইলাস্ট্রেশন গ্রুপের দ্বিতীয় মেনু অর্থাৎ শেপে অনেক রকম শেপ আছে, সেই শেপগুলি আপনি পছন্দ মতো নিতে পারেন। সেই শেপগুলোর মধ্যে আমি একটি শেপ নিলাম, নিয়ে এবার সেটা মাউসের পয়েন্টটা ধরে টেনে দিলাম। এখানেও শেপ ফরম্যাট আসলো। শেপ ফরম্যাট থেকে আপনি বিভিন্ন রং অর্থাৎ বিভিন্ন কালার করতে পারবেন। শেপ ফিল এ গিয়ে আপনার পছন্দ মতো রং নিতে পারবেন। শেপ ফিলে আরও অনেক মোর কালার ইত্যাদি আছে, সেখান থেকেও আপনি শেপটাকে কালার দিতে পারবেন। শেপ ফিলের ঠিক নিচে আছে শেপ আউটলাইন। এই আউটলাইনের সাহায্যে আপনি আউটলাইন কালারটাকে বদলাতে পারবেন, অর্থাৎ আউটলাইনেও আপনি কালার দিতে পারবেন। এর নিচে আছে শেপ এফেক্ট। শেপ এফেক্টে পিকচার এফেক্টের মতোই প্রিসেট, শ্যাডো, রিফ্লেকশান, গ্লো ইত্যাদি ইত্যাদি আছে। আমি এখানে একটি রিফ্লেকশান দিলাম। এরপরে আছে গ্লো, তারপরে আছে সফট এজেসের ঠিক নিচে আছে বেভেল, আর সবার শেষে আছে 3D রোটেশন, অর্থাৎ 3D এফেক্ট আপনি দিতে পারেন। এখান থেকে আপনার পছন্দ মতো একটা এফেক্ট বেছে নিয়ে দিতে পারেন। আমি একটা পছন্দ মতো এফেক্ট দিলাম। এফেক্টটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে। এরপরে ইনসার্ট ট্যাবের শেপ থেকে আমি একটি লাইন্স নিলাম, নিয়ে লাইনটা টানলাম, অর্থাৎ লাইনও এই শেপ থেকে নেওয়া যায়। অর্থাৎ শেপের বিভিন্ন অংশগুলো এতে আছে। স্মার্ট এরপরে আইকন, এরপরের ইলাস্ট্রেশনের পরের মেনু আইকনস। এখান থেকে স্টক ইমেজ থেকে গিয়ে আইকনস নেওয়া যায়। আমি একটি আইকনস নিলাম, নিয়ে ইনসার্ট করলাম। এই আইকনটি নেওয়ার সঙ্গে সঙ্গে গ্রাফিক ফরম্যাট এলো, অর্থাৎ আগে যে ফরম্যাটগুলো আসছিল ঠিক তেমনই একটি গ্রাফিক ফরম্যাট এলো। এই গ্রাফিক ফরম্যাটের এটাকেও ফিল করা যায়, অর্থাৎ কালার দেওয়া যায়, আর গ্রাফিক আউটলাইনও দেওয়া যায়, আর গ্রাফিকটাকে বড় করা যায়। এটাকে যদি র্যাপ টেক্সট করেন তাহলে এটা যেদিকে ইচ্ছা মুভ করানো যায়। এই গ্রাফিক ফরম্যাটের সাহায্যে আপনি এই গ্রাফিকটার যা ইচ্ছা ফরম্যাট আপনি করতে পারেন। ইনসার্ট ট্যাবের এর পরের মেনু, ইলাস্ট্রেশনের পরের মেনু 3D মডেলস। 3D মডেলসের আছে দিস ডিভাইস থেকে আপনি যদি কোনো মডেল থাকে সেগুলো আপনি আনতে পারবেন, অথবা স্টক 3D মডেলস থেকে, অর্থাৎ ইন্টারনেটের সাহায্যে স্টকের সাহায্যে আপনি যে কোনো মডেলস আনতে পারবেন। এখান থেকে আমি একটা মডেলস বেছে নিলাম, নিয়ে ইনসার্ট করলাম। সেই মডেলটা এলো, সেটাকে আমি 3D মডেলসের যে গ্রাফিক আছে সেটা থেকে বাড়ালাম। এটাকে মুভ করানো যায় বিভিন্নভাবে। এর মাঝখানে দেখবেন একটা অংশ আছে, সেটাকে আপনি ক্লিকের সাহায্যে ধরে এটাকে ঘোরাতে পারবেন, এই মডেলটাকে ঘোরাতে পারবেন। আর আছে পজিশান, র্যাপ টেক্সট ইত্যাদি। র্যাপ টেক্সটের সাহায্যে থ্রু করলে আপনি এই মডেলটাকে যেদিকে ইচ্ছা ঘোরাতে পারবেন, আর যে পজিশানের সাহায্যে যেদিকে ইচ্ছা যে কোনো পজিশানে আপনি এই মডেলটাকে নিয়ে যেতে পারবেন। ওকে, ইনসার্ট ট্যাবের এরপরের ইলাস্ট্রেশনের পরের মেনু স্মার্ট আর্ট। এই স্মার্ট আর্টে বিভিন্ন ধরনের লিস্ট দেয়া আছে। সেই লিস্টগুলোর সাহায্যে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। এর মধ্যে সবথেকে হচ্ছে বংশ
তালিকা তৈরি করতে পারেন। বংশ তালিকা তৈরি করার জন্য হায়ারার্কিতে যাবেন, গিয়ে ক্লিক করবেন, আপনার পছন্দ মতো একটা বেছে নেবেন, নিয়ে সেটাতে ওকে করবেন। ওকে করলে আপনি দেখতে পাবেন যে একটি তালিকা এসেছে। সেই তালিকাতে আপনি আপনার ফ্যামিলির তালিকা লিখতে পারেন। আমি এখানে একটি তালিকা তৈরি করছি নাম দিয়ে। রামবাবু প্রথমে লিখলাম, রামবাবুর পরে রাম 1 লিখব। বন্ধুরা রাম 1 লিখলাম। যেহেতু রামবাবুর দুটো ছেলে রাম 1 আর রাম 2, সেহেতু আমি পরের যে যেটা ছিল না সেটাতে আমি একটা এন্ট্রি করলাম, অ্যাড করলাম, অ্যাড সেভ করার ফলে সেখানে একটা সেভ যোগ হয়ে গেল। আমি সেখানে লিখলাম রামবাবু, অর্থাৎ রাম 2, রামবাবুর দ্বিতীয় সন্তানের নাম রাম 2। এই রাম 1 আর রাম 2 থেকে আবার তাদের সন্তানাদিরা, অর্থাৎ রাম 3, রাম 4 ইত্যাদি, অর্থাৎ বংশের যতগুলো সন্তানের নাম, অর্থাৎ বংশের যে শাখা, বংশের যে প্রশাখা, আপনি সবই এই তালিকার সাহায্যে দেখাতে পারেন। আমি এখানে রামবাবুর আন্ডারে রাম 1, রাম 2, তার আন্ডারে রাম 3, রাম 4, রাম 5 লিখলাম। লিখে একটি ছোট্ট বংশ তালিকা তৈরি করার চেষ্টা করেছি। এরপরে ইনসার্ট ট্যাবের ইলাস্ট্রেশনের পরের যে মেনু সেটা হচ্ছে চার্ট। সেটা আমি দেখানোর চেষ্টা করব। ইনসার্ট ট্যাবের চার্টতে আছে, চার্টে আপনি ক্লিক করবেন, করলে চার্টগুলো বেরিয়ে যাবে একের পর এক। প্রথমে আছে কলম, অর্থাৎ কলম চার্ট। কলমে অনেকগুলো বিভিন্ন ধরনের চার্ট আছে, সেটাতে ক্লিক করে করে দেখবেন, আপনার পছন্দ অনুযায়ী একটা কলম চার্ট বেছে নেবেন, নিয়ে ক্লিক করে ওকে করবেন, তাহলে কলম চার্টটা বেরিয়ে আসবে। এই কলম চার্টের থেকে কলম চার্টটা আপনি দেখতে পাবেন। এই কলম চার্ট ঠিক এরপরেই আছে লাইন চার্ট। লাইন চার্টের ঠিক নিচে আছে, লাইন চার্টের ঠিক নিচে আছে পাই চার্ট, সেটা আপনি নিতে পারেন। তারপরে আছে এরিয়া, সেটাও আপনি নিতে পারেন। এইভাবে যে চার্টগুলো আছে, আপনার পছন্দ মতো আপনি চার্ট তৈরি করতে পারেন। চার্টের সাহায্যে আপনি বিভিন্ন চার্ট সংক্রান্ত, অর্থাৎ বিভিন্ন দৃশ্যাবলী আপনি এখানে প্রেজেন্ট করতে পারেন। এই চার্টেরও আবার চার্ট ডিজাইন বলে একটি অপশান পাবেন, সেখান থেকে চার্টের ফরম্যাট করতে পারবেন। এরপরে আছে স্ক্রিনশট। স্ক্রিনশটের একটি ড্রপডাউন আছে, সেখানে পাবেন স্ক্রিন ক্লিপিং। এই স্ক্রিন ক্লিপিংয়ের সাহায্যে আপনি স্ক্রিপিংটা, অর্থাৎ আপনি একটা উইন্ডোর ছবি আর পিকচার আনতে পারবেন। সেটাকেও আপনি পিকচার ফরম্যাটের সাহায্যে বিভিন্ন ফরম্যাট করতে পারবেন। আর যদি ফরম্যাট করতে না চান তাহলে নাও করতে পারেন। এখানেও আপনি বিভিন্ন ধরনের এফেক্ট দিতে পারবেন পিকচার ফরম্যাটের মতো, কালার কারেকশান, আর্টিস্টিক এফেক্ট, ট্রান্সপারেন্সি। আমি যেরকমভাবে আগে দেখিয়েছি যে পিকচারের কীভাবে ফরম্যাট দিতে হয়, ঠিক সেই নিয়মে এখানেও আপনি ফরম্যাট দিতে পারবেন এই ক্লিপটিকে। এবং তার বর্ডার, তার এফেক্ট, সমস্ত রকম এফেক্টগুলো আপনি এখানেও দিতে পারবেন। পিকচার এফেক্ট যে আছে প্রিসেটের পরে হচ্ছে শ্যাডোর পরে রিফ্লেকশান,
রিফ্লেকশানের পরে গ্লো, তারপরে সফট এজেসের নিচে বেভেল, আর সবার শেষে হচ্ছে 3D রোটেশন। 3D রোটেশনে আপনি বিভিন্ন ধরনের 3D এফেক্ট দেখতে পাবেন। সেই 3D এফেক্টের যে কোনো আপনি একটি এফেক্ট দেবেন, এফেক্টটা খুব সুন্দর লাগবে, দেখবেন ভালো লাগবে সেই এফেক্ট দিলে। সেই এফেক্ট দেবেন। প্রথমেই আছে ইনসার্ট ট্যাবের মিডিয়া গ্রুপের দেখবেন অনলাইন ভিডিওটি আছে। অনলাইন ভিডিওতে আমি লেফট ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে একটি উইন্ডো আসবে। এবার আপনার যদি অনলাইন কানেকশান থাকে, অর্থাৎ ইন্টারনেট কানেকশান থাকে, তাহলে আপনি এখান থেকে যে কোনো ভিডিও, অনলাইনের যে কোনো ভিডিও এনে দেখতে পারবেন। যেহেতু আমার ইন্টারনেট কানেকশান নেই, বন্ধুরা ইন্টারনেট কানেকশান নেই, তাই আমি এটা দেখাতে পারলাম না, ক্যান্সেল করে দিলাম। এরপরে লিঙ্ক মেনুতে আমি লেফট ক্লিক করছি। লেফট ক্লিক করলেই দেখতে পাবেন একটি উইন্ডো এসে গেছে, ইনসার্ট হাইপারলিঙ্ক। এখানে দেখবেন প্রথমে আছে কারেন্ট ফোল্ডারে ক্লিক করলে যতগুলো ফোল্ডার আপনার দেখাবে, তার মধ্যে থেকে আপনি যে কোনো একটি বেছে নিয়ে, আমি যেমন এখানে ব্যান্ডিকামে ক্লিক করলাম, লেফট ক্লিক করলাম করে এটাতে আরও একবার লেফট ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে ব্যান্ডিকামে যতগুলো ছিল ফাইল সেগুলো দেখা যাবে। আমি এখানে একটি স্ক্রিনশটে লেফট ক্লিক করছি, করার সঙ্গে সঙ্গে একটি লিঙ্ক এসে হাজির হলো। এই লিঙ্কটাতে আমি CTRLটা যেই ধরবো, সঙ্গে সঙ্গে কেমন দেখুন হাত চিহ্ন এসে গেছে। এবার আমি এটাতে লেফট ক্লিক করব। লেফট ক্লিক করার সঙ্গে সঙ্গে আর একটি উইন্ডো এলো, সেটাতে আমি ইয়েস করব। ইয়েস করলেই লিঙ্কটা এসে যাবে। এখানে দেখতে পাচ্ছেন একটি লিঙ্ক এসে গেছে, পড়া মনে রাখার উপায়, স্মৃতির ক্ষমতা। এটা নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি, পারলে আপনারা দেখে নেবেন। আমি এখানে ক্লোজ করলাম। আর এই লিঙ্কটাকে যদি আমি ডিলিট করতে চাই, তাহলে এই লিঙ্কের ওপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলেই দেখবেন নিচের দিকে রিমুভ হাইপারলিঙ্ক দেখা যাবে, মেনুটা দেখা যাবে। রিমুভ হাইপারলিঙ্কে লেফট ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে কী হবে, যার লিঙ্কটা আনহাইডেড হয়ে যাবে, অর্থাৎ লিঙ্কটাকে আর কাজ করানো যাবে না। এই লিঙ্ক গ্রুপের পরের মেনু বুকমার্ক, অর্থাৎ আপনি একটি বই ধরুন পড়ছেন, পড়তে পড়তে আর আপনার কিছুটা যাওয়ার পরে আর পড়তে ভালো লাগছে না, বা আপনার সময় নেই, যেখান পর্যন্ত পড়েছেন সেখান পর্যন্ত যে মার্ক করে রাখা, অর্থাৎ আপনি কোনো একটা পেপার দিয়ে রাখতে পারেন, কোনো একটু কাগজ দিয়ে রাখতে পারেন, বা কিছু একটা দিয়ে রাখলেন, সেই যে ব্যাপারটা, ওইটাকে বলে বুকমার্ক। এখানেও এই বুকমার্ক আমরা তৈরি করতে পারবো। আমি কিছু লেখা আনছি, সমান র্যান্ড এই কমান্ডের সাহায্যে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর লিখলাম 10, কমা দিয়ে লিখলাম 10, অর্থাৎ 10টা প্যারাগ্রাফে, প্রত্যেকটা প্যারাগ্রাফে 10টি করে লাইন। সঙ্গে সঙ্গে কতগুলো লেখা এসে হাজির হলো, প্রায় 3 পাতা লেখা এসে হাজির হলো, 3টে পেজ এসে হাজির হলো। আমি প্রথম পেজের একদম শেষ মানে থার্ড প্যারাগ্রাফে, প্রথম পেজে থার্ড প্যারাগ্রাফে দেখুন শেষের দিকে আছে ডিভাইস লেখাটা। আমি ডিভাইস লেখাটা সিলেক্ট করলাম, করার পরে গেলাম বুকমার্কে গিয়ে আমি এই ডিভাইস কথাটা লিখব, DEVICE, ডিভাইস লিখলাম, লিখে অ্যাডে ক্লিক করে দিলাম। ওকে, আমি দ্বিতীয় পাতায় একদম শেষ প্যারাগ্রাফের আগের প্যারাগ্রাফে দেখুন দেম লেখাটা আছে, আমি দেম লেখাটাকে সিলেক্ট করলাম, করে আবার আমি বুকমার্কে গেলাম, লিখে দিলাম দেম, THEM লিখলাম, লিখে আমি অ্যাড করলাম। ওকে, এবার শেষ পাতায় কার্সারটাকে রাখলাম, রেখে আমি বুকমার্কে ক্লিক করলাম। আমি যদি ডিভাইসে যেতে চাই, ডিভাইসে ক্লিক করব, আর যদি দেমে যেতে চাই দেমে ক্লিক করব। আমি তো ডিভাইসটা সিলেক্ট করলাম,
করে গো টুতে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে আমার কার্সারটা ডিভাইসে চলে গেল। অর্থাৎ ডিভাইস পর্যন্ত আমি প্রথমে পড়েছিলাম, ডিভাইস পর্যন্ত চলে গেল। আবার আমি বুকমার্কে ক্লিক করছি, করে এবার আমি দেমে ক্লিক করলাম, করে গো টুতে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে আমার কার্সারটা দেমে চলে গেল। ওকে, আবার আমি বুকমার্কে গেলাম, গিয়ে যে দেম আর ডিভাইস কথাটা লেখা ছিল, আমি প্রথমে ডিভাইসে ক্লিক করলাম, করে লেখাটা ডিলিট করে দিলাম। তারপরে দেম লেখা ছিল, দেমটাকেও ডিলিট করলাম, করে এটাকে ক্লোজ করে দিলাম। কমেন্টস অ্যান্ড হেডার অ্যান্ড পুটার গ্রুপস। কমেন্ট অর্থাৎ কোনো কিছুর বিষয়ে কমেন্ট করা, যেমন আমি এখানে লিখছি হি ইজ এ গুড বয় লিখলাম। লেখার পরে একটু সাইজটাকে বাড়িয়ে নিলাম বোঝার সুবিধার জন্য। এখন আমি যদি বয়টার কে কেন্দ্র করে কোনো কমেন্ট লিখি, তাহলে সেই কমেন্টটা দেখা যাবে। আমি বয়টাকে সিলেক্ট করলাম, করার পরে ইনসার্ট ট্যাবে গিয়ে কমেন্টসে লেফট ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে কমেন্ট লেখার জায়গা দিল। বয়ে কমেন্ট লিখলাম, দি বয় ইজ ভেরি নাইস। ওকে, ফুল স্টপ দিয়ে দিলাম। আমি এখন বাইরে ক্লিক করলাম। যখনই আমি বয় এই লেখাটাতে কার্সারটা নিয়ে যাব, তখনই দেখাবে যে হি ইজ এ ভেরি নাইস বয়। দি বয় ইজ ভেরি নাইস, দি বয় ইজ ভেরি নাইস কথাটা দেখা যাবে। এবার এই কমেন্টটা যদি আমি তুলে দিতে চাই, তাহলে ডান দিকে যে কমেন্টটা দেখতে পাচ্ছেন, কমেন্ট লেখার জায়গাটা দেখতে পাচ্ছেন, সেখানে রাইট ক্লিক করব, করে ডিলিট কমেন্টে ক্লিক করব, সঙ্গে সঙ্গে কমেন্টটা উঠে চলে যাবে। ওকে, এরপরে আমি হেডার অ্যান্ড ফুটার্স গ্রুপে হেডারে যাব। হেডার অর্থাৎ মাথার হেডলাইন। দেখবে ইতিহাস বা ভূগোল বইয়ের প্রত্যেকটা পাতায় লেখা থাকে ইতিহাস বা ভূগোল। এখানে আমি হেডারে একটা হেডিং দেব, যেটি প্রতি পাতাতেই, যতগুলো পাতা আমি ইনসার্ট করব ততগুলোতেই সেই হেডারটা দেখা যাবে। আমি এখানে হেডারের ড্রপডাউনটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে হেডারের নানা অপশান দেখা গেল। আমি তার মধ্যে থেকে প্রথমটাই বেছে নিলাম, নিয়ে আমি এখানে লিখে দিচ্ছি যে ম্যান, ম্যান কথাটা আমি হেডলাইনে লিখলাম। লেখার পরে আমি সাদা অংশে লেফট ক্লিক করে দিলাম। করে দেওয়ার পরে আমি এখানে ইনসার্টে গিয়ে কয়েকটি পর পেজ, ব্ল্যাঙ্ক পেজ ইনসার্ট করলাম। ইনসার্ট করে দিলাম অনেকগুলো। দেখুন প্রত্যেকটা পেজে আমি যাচ্ছি এবং প্রত্যেকটা পেজেই ম্যান কথাটা হেডিংয়ে আছে, অর্থাৎ হেডারে ম্যান কথাটা আছে। এই হেডার অর্থাৎ একবার হেডার যুক্ত করলে সমস্ত পাতায় হেডারটা এসে যায়। ওকে, এরপরে আমি দেখাবো ফুটার অর্থাৎ পাতার নিচে কিছু লেখার, কমেন্ট লেখার বা বিভিন্ন লেখার জায়গা দেয়। আমি এখানে ফুটারে গিয়ে কতগুলো অপশান আছে, আমি এই প্রথমটাই বেছে নিলাম। বেছে নিয়ে আমি লিখলাম হেড, HEAD, হেড মাস্টার, MASTER, মাস্টার, হেডমাস্টার লিখে দিলাম। এখন আমি একটা পাতাতে লিখেছি, সমস্ত পাতাগুলোতেই ফুটারটা এসে যাচ্ছে এবং এটাই নিয়ম। প্রত্যেকটা পাতায় দেখুন ফুটারটা এসে যাচ্ছে। অর্থাৎ ফুটার একটা পাতায় লিখলে সমস্ত যা আমি ইনসার্ট করব, যা পাতা আমি ইনসার্ট করব সবেতেই সেই ফুটারটা দেখা যাবে। এরপরে ইনসার্ট ট্যাবের হেডার অ্যান্ড ফুটার গ্রুপের পেজ নাম্বার, এই পেজ নাম্বারে আমি ক্লিক করলাম। পেজ নাম্বারে ড্রপডাউনে ক্লিক করতে টপ অফ পেজ, বটম অফ পেজ, পেজ মার্জিন, কারেন্ট পজিশান, ফরম্যাট, পেজ নাম্বার
আর রিমুভ পেজ নাম্বার বলে মেনুগুলো বেরিয়ে পড়লো। আমি যদি এখানে টপ অফ পেজে নাম্বারটা দিই তাহলে হেডারটা দেখা যাবে না, আর যদি বটম অফ পেজে দিই তাহলে সেখানেও বটমটা দেখা যাবে না। তা যাই হোক, আমি বটম অফ পেজে লেফট ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে হেডমাস্টার লেখাটি উঠে গেল, উঠে গিয়ে পেজের নম্বর এসে গেল। প্রত্যেকটা পেজের নম্বর এসে গেছে 1 2 3 করে, যতগুলো পেজ আমি নিয়েছি, অর্থাৎ আমি 11টি পেজ নিয়েছি, 11 নম্বর এসে গেল। এখন যদি আমি এটা চেঞ্জ করতে চাই, ইনসার্টে গিয়ে পেজ নাম্বারে যাব, ড্রপডাউনে গিয়ে ক্লিক করব, করলে ফরম্যাট পেজ নাম্বার বলে একটা মেনু আছে, সেই ফরম্যাট পেজ নাম্বারে আমি ক্লিক করলাম। এখান থেকে আমি 1 2 3 না নিয়ে রোমান হরফ 1 2 3 নিতে পারি, ABC ক্যাপিটাল নিতে পারি, ABC ছোটো হাতে নিতে পারি। এতগুলো নাম্বারের বিভিন্নতা আছে, এই বিভিন্নতার যে কোনো আমি একটা নিতে পারি। আমি এখানে 1 2 3 নিলাম, নিয়ে ওকে করে দিলাম, সঙ্গে সঙ্গে সেই নাম্বারগুলি আবার এসে গেল। আমি যদি নম্বর না নিতে চাই, অর্থাৎ পেজ নাম্বার না নিতে চাই, তাহলে আবার পেজ নাম্বারে যাব, গিয়ে রিমুভ পেজ নাম্বারে ক্লিক করব, সঙ্গে সঙ্গে পেজ নাম্বার ডিলিট হয়ে যাবে। সে পেজ নাম্বার ডিলিট হয়ে গেল। তাহলে বন্ধুরা, আমি কমেন্টস ও হেডার ফুটার গ্রুপটা দেখালাম। টেক্সট গ্রুপের বিভিন্ন মেনুর কথা। ইনসার্ট ট্যাবের যে রিবনটা আছে, রিবনের দেখবেন টেক্সট আছে, টেক্সট গ্রুপ। এই টেক্সট গ্রুপের প্রথমেই আছে টেক্সট বক্স। এই টেক্সট বক্সে একটি ড্রপ ডাউন আছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখতে পাবেন অনেকগুলো ডিফল্ট যে টেক্সট বক্স আছে সেগুলো পাবেন। সেই ডিফল্ট টেক্সট বক্সের যে কোনো একটিতে ক্লিক করবেন, করলেই টেক্সট বক্স এসে যাবে। সেখানে এই যে লেখাগুলো আসবে এগুলো তুলে দিয়ে আপনি নতুন লেখা লিখতে পারেন। লিখে এই লেখাটার মধ্যে যদি লেখাটাকে কালার করতে চান, তাহলে দেখবেন একটি শেপ ফরম্যাটে এসে গেছে। এই শেপ ফরম্যাটের একদম একদিকে দেখবেন টেক্সট কালার ফিল্ড, টেক্সট ফিল্ড লেখা আছে। টেক্সট ফিল্ডের ড্রপডাউনে যাবেন, গিয়ে যে কোনো কালার বেছে নেবেন, তাহলে কালার এসে যাবে। আমি এখানে টেক্সট ফিল্ডের রেড কালারটি নিলাম, রেড কালার এসে গেল। ঠিক আছে, ওকে। এইবারে ওর ঠিক নিচে আছে দেখবেন টেক্সট এফেক্ট, আপনি এখান থেকে এফেক্টও দিতে পারেন। এই টেক্সট এফেক্টের ড্রপডাউনে যাবেন, গিয়ে দেখবেন শ্যাডোতে বিভিন্ন রকমের মেনু আছে, সেখান থেকে আপনার যেটা পছন্দ শ্যাডো দিতে পারেন। শ্যাডোর নিচে আছে রিফ্লেকশান, যে কোনো একটা রিফ্লেকশান দিতে পারেন। রিফ্লেকশানের নিচে আছে গ্লোজ, এই গ্লোজ থেকেও আপনি টেক্সটের উপর গ্লোজ করতে পারেন। গ্লোজের নিচে আছে রিভিল, রিভিল দিয়েও আপনি যে কোনো একটা এফেক্ট দিতে পারেন। রিভিলের ঠিক নিচে আছে 3D রোটেশান, এগুলো আপনি দিতে পারেন। আর সবশেষে আছে ট্রান্সফর্ম, এখান থেকে আপনি যে পছন্দ মতো টেক্সটটাকে ট্রান্সফর্ম করতে পারেন, অর্থাৎ টেক্সটের একটা সুন্দর ট্রান্সফর্ম এফেক্ট দিতে পারেন। ওকে, এবার ঠিক তারপরই আছে দেখবেন অ্যালাইন টেক্সট। অ্যালাইন টেক্সটের পরে আছে অ্যালাইন, এখান থেকে অ্যালাইন টেক্সটটাকে অ্যালাইন দিতে পারেন, অর্থাৎ ডান দিক, বাঁ দিক, মিডিল ইত্যাদি, টপ, বটম, মিডিল ইত্যাদি দিতে পারেন। তারপরে আছে পজিশান, অর্থাৎ ডান দিক, বাঁ দিক, এই পজিশানে টেক্সটটাকে নিয়ে যেতে পারেন। এরপর আছে র্যাপ টেক্সট। র্যাপ টেক্সটে আপনি যদি এটাকে থ্রু করেন, র্যাপ টেক্সটে গিয়ে যদি আপনি এটাকে থ্রু করেন, তাহলে এই টেক্সট বক্সটা মুভ করা যাবে। ওকে, এরপরে আমি এটাকে থ্রু করছি, থ্রু করে আমি একটু উপর দিকে নিয়ে যাচ্ছি। ওকে, এরপরে আমি এর যে অপশানটা আছে ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সিলেকশান পেন, এই যেগুলো আছে এগুলো দেখানোর জন্য আমি ইনসার্টে গিয়ে একটি শেপ নিয়ে আসছি। শেপে ক্লিক করে একটি শেপ আমি এখানে নিয়ে এলাম। এই শেপটিকে আমি র্যাপ টেক্সট করব। র্যাপ টেক্সটের থ্রু করলে এইটাকে আমি যেখানে ইচ্ছা নিয়ে যেতে পারবো। আমি এই
যে শেপটা আছে, আমি এই শেপটাকে একটু ছোট করে নিলাম, নিয়ে আমি এই শেপটাকে এই টেক্সট বক্সের ওপরে দিলাম। টেক্সট বক্সের লেখাগুলো দেখা যাচ্ছে না, আমি এটাকে যদি সেন্ড ব্যাকওয়ার্ড করি, মানে সেন্ড ব্যাক করি, তাহলে লেখাগুলো দেখা যাবে। আবার যদি আমি এটাকে ফরওয়ার্ড করতে চাই, তাহলে ব্রিং ফরওয়ার্ডে গিয়ে ক্লিক করব, প্রথমের দিকে এসে যাবে। ওকে, এইভাবে আপনি টেক্সট বক্সের কাজগুলো করতে পারেন। এরপরে আমি এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমি এরপরে টেক্সট বক্সের ঠিক পরেই আছে কুইক পার্ট। কুইক পার্ট অর্থাৎ খুব দ্রুত যে কাজটা করা যায়। যেমন ধরুন সিপিইউ, এই সিপিইউ ফুল ফর্ম আপনি লিখে রাখলেন। লিখে রাখার পরে আপনি সিপিইউ লিখে F3 পুশ করলে আপনার সিপিইউ লেখাটা এসে যাবে, অর্থাৎ অ্যাব্রিভিয়েশন আপনি ব্যবহার করতে পারবেন। শর্ট ফর্ম ব্যবহার করে আপনি সেটাকে ফুল ফর্মে ট্রান্সফার করতে পারবেন। যেমন আমি এখানে লিখছি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এই লেখাটাকে আমি একটু সিলেক্ট করলাম, করে এটাকে আমি বোঝার সুবিধার জন্য একটু বড় করে নিলাম সাইজটাকে। এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটাকে সিলেক্ট অবস্থায় নিয়ে আমি ইনসার্টে কুইক পার্টে গেলাম, গিয়ে একদম শেষের দিকে দেখুন সেভ সিলেকশান ইন কুইক পার্ট গ্যালারি, এটাতে আমি লেফট ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে একটি ছোট্ট উইন্ডো আসবে, তার প্রথমে থাকবে দেখবেন নেমে দেখবেন সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটা আমি সিলেক্ট করে রেখেছি সেই লেখাটা এসেছে। আমি এটাকে ডিলিট বা ব্যাকস্পেস দিয়ে তুলে দিলাম, দিয়ে লিখছি CPU সংক্ষেপ, লিখে আমি এটাকে ওকে করে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমি এখানে আবার লিখছি CPU, লিখে লেখাটার উপর ক্লিক করলাম, করে আমি F3 বোতামটা পুশ করলাম। F3 মানে ফাংশন 3, সঙ্গে সঙ্গে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কথাটা এসে গেল। এই ব্যাপারটাকে বলা হয় কুইক পার্ট। এর পরই আছে দেখবেন ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্টও একটি ড্রপ ডাউন আছে, সেখানে ক্লিক করবেন, বিভিন্ন ধরনের আর্ট আপনি এখান থেকে দেখতে পাবেন। যে কোনো একটিতে ক্লিক করবেন, করার পর আপনি এখানে আপনার নাম বা যা ইচ্ছা আপনি লিখতে পারেন। লেখার পরে এখানে দেখবেন টেক্সট ফিল, এখান থেকে আপনি এর কালারটা পরিবর্তন করতে পারেন। তারপরে নিচের দিকে আছে টেক্সট এফেক্ট, এখান থেকে আপনি আগের মতোই শ্যাডো, রিফ্লেকশান, গ্লো, বেভেল প্রভৃতি টেক্সট এফেক্ট দিতে পারেন। 3D রোটেশন দিতে পারেন। তারপরে আছে ট্রান্সফর্মার, সেটাও আপনি দিতে পারেন এখান থেকে। ওকে, এগুলো আপনি প্রত্যেকটা এফেক্ট দিয়ে দেখুন আপনার যেটা ভালো লাগবে সেটা করবেন। আমি একটা এখানে এফেক্ট দিলাম, দেওয়ার পরে ঠিক তারপরে দেখবেন টেক্সট ডাইরেকশান আছে, এখান থেকে আপনি টেক্সটটাকে ডাইরেকশান অনুযায়ী নিয়ে যেতে পারবেন। তারপরে আছে অ্যালাইন টপ অর্থাৎ উপরে, মিডিল অর্থাৎ মধ্যিখানে, আর বটম মানে হচ্ছে একদম নিচে। এর ঠিক পরে আছে পজিশান মানে ডান দিক, মধ্যিখান, বাম দিক, মধ্যিখান নিচে ইত্যাদি। এরপরে আছে র্যাপ টেক্সটে ড্রপডাউনে ক্লিক করে দেখতে পাবেন এই থ্রুতে ক্লিক করে এই যে ওয়ার্ড আর্টটা আছে আপনি যেদিকে ইচ্ছা মুভ করাতে পারবেন। এরপর আছে ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সিলেকশান পেন। আচ্ছা, সিলেকশান পেন মানে হচ্ছে ডান দিকে একটা ছোট্ট পেনের মতো আসবে। আর ব্রিং ফরওয়ার্ড আর সেন্ড ব্যাকওয়ার্ডটা দেখাতে গেলে আমি আর একবার ইনসার্টে গেলাম, গিয়ে সেভে ক্লিক করে একটি সেভ আমি এখানে আনছি। এই সেভটা আনার সঙ্গে সঙ্গে সেভের ফরম্যাট এসে গেল। এই সেভটাকে বিভিন্নভাবে রং করতে পারবেন, এফেক্ট দিতে পারবেন। যাই হোক, আমি এখানে র্যাপ টেক্সটে গিয়ে এটাকে থ্রু করে নিলাম। থ্রু করার পরে এই সেভটাকে আমি একদম যে ওয়ার্ড আর্টটা ছিল তার উপরে বসিয়ে দিলাম। ওয়ার্ড আর্টটার অংশ ঠেকে গেল। আমি এটাকে যদি
সেন্ড ব্যাকওয়ার্ড করি তাহলে অর্ডারটা দেখা যাবে, আর সেন্ড ফরওয়ার্ড করলে অর্ডারটা দেখা যাবে না। এটারও অ্যালাইনমেন্ট আছে, যেদিকে ইচ্ছা আপনি অ্যালাইন দিতে পারবেন, রোটেট করাতে পারবেন। ওকে, এটাকে আমি ডিলিট করলাম, টেক্সটটাকেও অর্ডারটাকেও আমি ডিলিট করে দিলাম। ওকে, এরপরে ইনসার্ট ট্যাবের টেক্সট গ্রুপের পরের হচ্ছে সিগনেচার লাইন। সিগনেচার না, এরপরে আছে ওয়ার্ড ড্রপ কেস, ড্রপ ক্যাপ। আমি কিছু লেখা লিখবো সামান র্যান্ড দিয়ে, RAND র্যান্ড দেওয়ার পরে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 9 কমা দিয়ে 9 লিখে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। তাহলে কতগুলো প্যারাগ্রাফ এসে হাজির হলো। সেই প্যারাগ্রাফের প্রথম অক্ষরটাকে আমি নিলাম, নিয়ে ড্রপ ক্যাপে ড্রপ ডাউনে আমি গেলাম। প্রথমে আছে নান, তারপর আছে বিভিন্ন, শেষে আছে ড্রপ ক্যাপ অপশান, সেখানে ক্লিক করলাম। দেখুন কত অপশান এসে গেছে, আমি যে কোনো মধ্যখানটা বেছে নিলাম, নিয়ে ওকে করলাম। দেখুন প্রথম অক্ষরটা বড়, বাকি সব যেমন সাইজ ছিল তেমনই রয়ে গেল। এটাকে বলে ড্রপ ক্যাপ। ওকে, আমি পুরোটা সিলেক্ট করে ডিলিট দিলাম। এরপরে আছে সিগনেচার লাইন, অর্থাৎ আপনি কোনো লেখা লিখলেন, লেখার পরে আমি এখানে আবার সমান দিয়ে র্যান্ড লিখছি, র্যান্ড লিখে 2,2 লিখে ব্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। তাহলে দুটো প্যারাগ্রাফ এলো। আমি এই লেখাটার পরে আমি একটা সিগনেচার লাইন দিতে চাই, যেখানে আমি সিগনেচার করব। তাহলে আমি এখানে সিগনেচারের ড্রপ ডাউনে গেলাম, গিয়ে প্রথমে দেখুন মাইক্রোসফট অফিস সিগনেচার লাইন আছে, এখানে ক্লিক করলাম, করে আমি আমার সিগনেচার অর্থাৎ আমি আমার নামটা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে ঠিক তার পরের লাইনে আবার লিখলাম, মানে এই যে 3টে লাইন আছে ফাঁকা, 3টে লাইনে আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমি এটাকে ওকে করলাম। সঙ্গে সঙ্গে সিগনেচার দেওয়ার যে অংশটুকু সেটুকু এসে গেল। এর ঠিক নিচে আছে দেখুন ডেট অ্যান্ড টাইম, এটাকে তুলে দিলাম। ডেট অ্যান্ড টাইমে ক্লিক করলাম। আমি ডেট আর টাইম একসঙ্গে নিতে পারি, অথবা শুধুমাত্র ডেটটাও নিতে পারি। আমি এখানে একটি ডেট অ্যান্ড টাইম নিলাম, নিয়ে ওকে করলাম। সঙ্গে সঙ্গে ডেট অ্যান্ড টাইম এসে গেল। তার ঠিক নিচে আছে অবজেক্ট থেকে আপনি বিভিন্ন ধরনের টেক্সট নিতে পারবেন। আর অবজেক্টের ঠিক নিচে আছে দেখুন টেক্সট ফ্রম ফাইল, এটা আপনি ড্রাইভ থেকে যা কিছু নিতে পারবেন। ড্রাইভে কোনো যদি ওয়ার্ড কিছু থাকে সেটা আপনি নিতে পারবেন, অথবা লোকাল ডিস্ক থেকেও কিছু তথ্য যদি থাকে সেগুলো আপনি এখান থেকে নিতে পারবেন। ওকে, তাহলে বন্ধুরা আজ ইনসার্ট ট্যাবের অন্তর্গত টেক্সট গ্রুপের সম্পর্কে বললাম। সিম্বলস গ্রুপের দুটি মেনু, সিম্বলস অ্যান্ড ইকুয়েশান অ্যান্ড সিম্বলস। প্রথমে আসি ইনসার্ট ট্যাব, তারপরে সিম্বল গ্রুপসের প্রথমে আছে ইকুয়েশানে দেখবেন একটু ড্রপ ডাউন মেনু আছে, মেনুতে ক্লিক করবেন। ক্লিক করলে অনেক ইকুয়েশান দেখতে পাবেন। তাছাড়াও একটু নিচের দিকে নামবেন, দেখবেন লিঙ্ক ইকুয়েশান। এই লিঙ্ক ইকুয়েশানে ক্লিক করলেই ইকুয়েশান তৈরি করার একটি উইন্ডো এসে যাবে। এখানে আপনারা দেখবেন রাইট, ইরেজ, সিলেক্ট অ্যান্ড কারেক্ট, ক্লিয়ার, এই 3টি মেনু পাবেন। এর মধ্যে রাইট অপশানে গিয়ে ক্লিক করবেন, করে আপনার যা পছন্দ ইকুয়েশান তৈরি করতে পারেন। আমি এখানে a + b লিখলাম, লিখে আমি এটাকে নিচে আছে দেখবেন ইনসার্ট অথবা ক্যান্সেল। যদি ইনসার্ট করি তাহলে a + b এই যে লিখলাম এটা ইনসার্ট হয়ে যাবে, অর্থাৎ আপনার ইকুয়েশানের মধ্যে এই a + bটা ইনসার্ট হয়ে যাবে, অর্থাৎ অন্তর্ভুক্ত হবে। আমি ইনসার্টে লেফট ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে পাতাতে অর্থাৎ পেজে a + b এসে গেল। ওকে,
এইভাবে আপনি ইনসার্ট করতে পারেন। আবার আসি ইনসার্ট ট্যাব থেকে ইকুয়েশানের ড্রপডাউনে একদম নিচের দিকে ইঙ্ক ইকুয়েশানে গেলাম, গিয়ে যেই চলে গেলাম, যেই আমি একটি ইকুয়েশান লিখলাম, লেখার পরে আমার মনে হলো যে এই ইকুয়েশানটা মুছে দেওয়া বা ইরেজ করা দরকার, আমি ইরেজে লেফট ক্লিক করলাম, করে আমি এটাকে ইরেজ করে দিতে পারি। ওকে, সঙ্গে সঙ্গে মুছে গেল। আমি আবার রাইটটা নিলাম, নিয়ে লিখলাম এ মাইনাস বি, লিখে আমি ইনসার্ট করলাম। যে ইনসার্ট করলাম সঙ্গে সঙ্গে উপরে দেখুন যে ট্যাবগুলো আছে সেই ট্যাবের মধ্যে ইকুয়েশানটা এসে হাজির হয়েছে। ইকুয়েশানের যে রিবনটা এসেছে তাতে দেখতে পাবেন অনেকগুলো মেনু আছে। এক হচ্ছে ইউনিকোড, দুই হচ্ছে কারেক্ট, তারপর অনেক দেখবেন ইকুয়েশান আছে, তারপরে দেখবেন ফ্র্যাকশানে অনেকগুলো আছে, স্ক্রিপ্টে অনেক আছে। মানে প্রত্যেকটা ড্রপডাউনে ক্লিক করে করে দেখবেন র্যাডিক্যাল, লজিক্যাল, এরকম অজস্র মেনু আছে, যেখানে ক্লিক করলে সব শেষে আছে ম্যাট্রিক্স। এখানে আপনি অনেক ইকুয়েশান পেয়ে যাবেন। আপনার যেটা প্রয়োজন সেই ইকুয়েশানটা আনবেন এখান থেকে। ঠিক আছে, এরপরে চলে যাই পরের মেনু, অর্থাৎ ইনসার্ট ট্যাবের সিম্বল গ্রুপের পরের মেনু সিম্বলসে ড্রপডাউনে ক্লিক করলেই অনেকগুলো সিম্বল দেখতে পাবেন। আমি একটিকে বেছে নিলাম, নিয়ে এটাকে সিলেক্ট করে হোমে গিয়ে এটাকে সাইজটাকে বাড়িয়ে নিলাম, সঙ্গে সঙ্গে সিম্বলটা অনেক বড় হয়ে গেল। এভাবে আপনি সিম্বল আনবেন। এছাড়াও যদি আরও সিম্বল পেতে চান তাহলে আবার ইনসার্ট ট্যাবের সিম্বল গ্রুপের সিম্বলে যাবেন, গিয়ে দেখবেন মোর সিম্বলস লেখা আছে, মোর সিম্বলসে ক্লিক করবেন, করলে অনেক সিম্বল আপনি দেখতে পাবেন। আপনার পছন্দ মতো সিম্বল আপনি নিতে পারবেন। এখান থেকে আমি একটি সিম্বল ক্লিক করলাম, করে ইনসার্ট করলাম, সঙ্গে সঙ্গে সেই সিম্বলটি এসে গেল। আমি ক্লোজে ক্লিক করে দিলাম, সিম্বলটি পেজের মধ্যে রইল। এভাবে আপনি আপনার পছন্দ মতো সিম্বলগুলো আনতে পারবেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।